একটা সময় তিনি ছিলেন বিচারপতি, এখন তিনি বিজেপির প্রার্থী। তিনি অভিজিৎ গাঙ্গুলি। বিচারপতি থাকাকালীন তার একাধিক সিদ্ধান্ত ভিত হেলিয়ে দিয়েছিল। এবার সঙ্গে তিনি প্রার্থী হয়েছেন। তখন বারবার রাজ্যের শাসক দল এবং মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন। যে কথাগুলো তিনি কটাক্ষ করে বলছেন সেটা কি আদৌ রাজনৈতিক শালীনতা বজায় রাখতে পারছে? সেই নিয়ে রাজ্য রাজনীতি যে উত্তপ্ত তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার অভিজিৎ গাঙ্গুলিকে নজিরবিহীন আক্রমণ করলেন মদন মিত্র। তার সাফ হুঁশিয়ারি, তাকে 1 ঘন্টা দিলে তিনি অভিজিৎ গাঙ্গুলিকে বুঝিয়ে দিতেন তার ক্ষমতা। তিনি বলেন, অভিজিৎ বাবু ডান দিকে খান, বাঁ দিকে খান। যে ভাষায় উনি কথা বলেন সেই ভাষায় লোফাররাও কথা বলে না। কি বলছেন তিনি, শুনুন। সবথেকে বড় পেট তো উনি না, উনি পেট মানে সাংঘাতিক পেট। উনি এপাশে খান ওপাশে খান, ডান পকেটে খান বাঁ পকেটে খান। উনি পেট মানে উনি ভেবেছিলেন আমি একটা জায়গায় বসে আছি, এখানে বোধহয় ভোগ কম, পলিটিক্সে ভোগ বেশি, তাই ভোগ করতে এসেছিলেন। ভোগ করতে এসে ফেঁসে গেছেন। কি রে ভাই, উনি যে ভাষায় কথা বলছেন, রাস্তার একটা লোফার তো এই ভাষায় কথা বলে না। আমার যদি ক্ষমতা থাকতো এই অভিজিৎ গাঙ্গুলিকে আমি 1 দিন না 1 ঘন্টায় বুঝে নিতাম। হোয়াট ইজ দিস? A senior ex-judge of Calcutta High Court speaking in such a manner, such a rude manner, just like a nuisance, loafer. What else I say? I do not know. প্রসঙ্গত একাধিক ইস্যুতে নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেন মদন মিত্র। সেই নিয়ে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সে তো উনি 26,000 চাকরি, আমরা জানো সুন্দরবনের মানুষ বাঘ খায়, কিন্তু পলিটিক্যাল লিডার মানুষ খায়, চাকরি খায়। মানুষ খেকো, চাকরি খেকো, বেকার খেকো নেতা। কিন্তু উনি তাকেও স্বাগত জানিয়েছেন। কিন্তু আমি স্বাগত জানাই সুপ্রিম কোর্টকে, ধন্যবাদ জানাই এই ভারতবর্ষের একজন মানুষ হিসেবে, না তারা বলেছেন না এর মধ্যে খুঁজে খুঁজে খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো তলিয়ে দেখতে হবে কি ব্যাপারটা আছে, এবং তার জন্য এখনো আটকে আছে। আমি একটা কথা বলি, মোদির হয়ে গেছে 75 হয়ে গেল, 73 হয়ে গেল, এমনি 72-এ বুড়োরা ভুল বকে। যতই আপনি ওয়ার্কআউট দেখান আর এদিক ওদিক দেখান, ওতে কিছু হয় না। মোদিকে দেখে কেউ ভাসছে না। উনি ভাব করছেন এরকম, সাবধানে থাকুন, কখন অমিত শাহ লেঙ্গি মেরে দেবে আপনি বুঝতেই পারবেন না। অমিত শাহ কিন্তু ঘাড়ের কাছে, যোগী তো নিঃশ্বাস ফেলে এমন করে দিয়েছে ঘাড়ে ডবল জামা পড়ছে। এখনই শিওর হয়ে গেছে এই প্রাইম মিনিস্টার যদি আদৌ বিজেপি পায় তাহলে 29 অব্দি যাবে না, আর ওরা তো প্রাইম মিনিস্টার পাবেই না, ফলে বলে দাও। প্রসঙ্গত বাংলার রাজনীতি এখন রাজ্যপাল কাণ্ড নিয়ে তোলপাড় হয়ে রয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে বাংলার এক মহিলা অভিযোগ করেছিলেন রাজ্যপাল শ্লীলতাহানি করেছেন। যদিও এই ঘটনা নিয়ে কোনো সভায় মুখ খুলতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। এমনকি যেদিন এই ঘটনা সামনে আসে সেদিন সন্ধে নাগাদ রাজভবনেই ছিলেন নরেন্দ্র মোদী। তিনি সবসময় বলেন দুর্নীতির বিরুদ্ধে তিনি আপোষ করেন না। তাহলে এত বড় দুর্নীতি কিভাবে তিনি মেনে নিলেন, এই প্রশ্ন করলেন মদন মিত্র। তার প্রশ্ন, এইভাবে কি সেটিং করছেন নরেন্দ্র মোদী? জগদীপ ধনখড়ের মেয়াদ শেষ হয়ে গেলে কি এবার ওই চেয়ারে তিনি বসবেন? এই প্রশ্ন করছেন মদন মিত্র। প্রধানমন্ত্রীকে এই ইস্যুতে কটাক্ষ করে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। নরেন্দ্র মোদী উনি তো সাদা আর কমলা পরেন, সবসময় সুচিতা, পরিচ্ছন্নতা, শুদ্ধতার কথা বলেন। তো উনি বলেছেন যে দুর্নীতি নিয়ে 0 টলারেন্স বরদাস্ত করা হবে না। আমি সব ছেড়ে দিচ্ছি। আমি ব্যাপম থেকে শুরু করে, জয়সা থেকে শুরু করে 15 লক্ষ টাকা ব্যাংকে ঢোকা, 2 কোটি চাকরি, সব ছেড়ে দিচ্ছি। আসলে একটা প্রশ্ন আছে, যে রাজভবনের ঘরে বাংলার একটি মা নির্যাতিত হলো, সেই খাটে শুতে আপনার লজ্জা লাগলো না? সেটাই কি দুর্নীতি অ্যাডজাস্ট করে নেন আপনি? নাকি দুর্নীতি করেছে বলে এই রাজ্যপালকে আবার
সুযোগ করি ভাইস প্রেসিডেন্টের মেয়াদ পুরোলে একেও ধনকারের মতো প্রমোশন করানো। আপনি আগে এইটা বলুন, এই ব্যাপারে আপনার ব্যবসায়ীদের সব কিছু, কোনো দুর্নীতি নেই, আপনার কোনো দুর্নীতি নেই। আমি বলছি আমি তৃণমূল কংগ্রেস করি, কিন্তু আপনার রাজ্যপাল একটি অসহায় মেয়েকে ধরে তার শ্লীলতাহানি করলো এবং মেয়েটি বলল, আগেও বলেছে আবার বলেছে এবং বলেছে তুমি আমায় কিছু দাও আমি তোমায় কিছু দেবো। এই যে কিছু নেওয়া দেওয়ার কথা, এটা কি মোদিবাবু আপনাদের যে সেটিংটা চলে সব জায়গায়, এটা কি সেই একই সেটিং? তারপর আপনি হুটার বাজিয়ে সেই রাজ্যপালের ঘরে ঢুকলেন, সেই রুমে ঢুকলেন যে রুমে মাউন্ট ব্যাটেন থেকে শুরু করে মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে সারা পৃথিবীর এমন কোনো রাষ্ট্রনায়ক নেই যারা আসেনি। এইখানে বসে কে আসেননি ওই রাজ্যপালের ঘরে? তাহলে এইটাকে কি আপনি দুর্নীতি বলেন না বলছেন না? তাহলে যদি না বলেন তাহলে আলাদা কথা, আর যদি বলেন যে এই দুর্নীতি, তাহলে এর টলারেন্স সহ্য না করার জন্য আপনি কি করেছেন শুধু এইটুকুনি বলুন, একদিনের জন্য এটাই যথেষ্ট। এক প্রকার হুঁশিয়ারি দিয়ে মদনবাবু বলছেন রেমালের মতো ঝড়ে উড়ে যাবেন নরেন্দ্র মোদী। শুনুন মদনবাবুর মুখেই সেই কথা। উনি ঠিকই বলেছেন, বাংলায় অস্তিত্ব রক্ষা করার জন্য তৃণমূল লড়াই করছে, আর দিল্লির অস্তিত্ব রক্ষা করার জন্য মোদী লড়াই করছে। সেইটা উনি বলেননি। যেমন বলেছেন যে এখানে ওরা একেবারে ভেসে যাবে, শেষ হয়ে যাবে, বেকার চেষ্টা করছে, এমনি মোদী জানে না দিল্লিতেও মোদীবাবু কিন্তু এইরকমই এই রেমালের মতো ঝড়ের তলায় রয়েছে। খুব সাবধান, দেখে পা ফেলে। ঝড় আসছে, ঝড় যায়নি, ঝড় বলছে আবার আসবে। পাশাপাশি তিনি বলেন তিনি জ্যোতিষী নন আর সেটিংও করেন না, তবে গত 6 দফা ভোটে যে বিজেপির দফা রফা হয়ে গেছে সেই কথাও মেনে নেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি এইটুকুনি বলতে পারি, আমি জ্যোতিষী নই, আর আমি অমিত শাহের মতোই বাক্স সেটিং ম্যানিপুলেট করি না। তবে 6 দফায় তো মোটামুটি আপনি যে জিজ্ঞেস করছেন এতগুলো দফায় কি হলো, এইটুকুনি বলতে পারি বিজেপির দফা রফা হয়ে গেছে। আমি এইটুকুনি বলতে পারি, আমি জ্যোতিষী নই, আর আমি অমিত শাহের মতোই বাক্স সেটিং ম্যানিপুলেট করি না। তবে 6 দফায় তো মোটামুটি আপনি যে জিজ্ঞেস করছেন এতগুলো দফায় কি হলো। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।